15ই ফেব্রুয়ারি 2026 পবিত্র মহাশিবরাত্রির রাত্রি গঙ্গার তীরবর্তী ঐতিহ্যবাহী দক্ষিণেশ্বর আদ্যাপীঠ মন্দির প্রাঙ্গণ যেন ভক্তি, তপস্যা আর আধ্যাত্মিক শক্তির এক অনন্য আবেশে আবৃত। এই পবিত্র তিথিতে শ্রী মহাকালকে কেন্দ্র করে অনুষ্ঠিত হল মহাযজ্ঞ, এক মহাধর্মীয় আয়োজন যা বিভক্ত ছিল 5টি পবিত্র প্রহরে। প্রথম প্রহর শুরু হয় সন্ধ্যা 6টা 1 মিনিট থেকে রাত 9টা 9 মিনিট পর্যন্ত। দ্বিতীয় প্রহর রাত 9টা 9 মিনিট থেকে 12টা 17 মিনিট। তৃতীয় প্রহর মধ্যরাত্রি 12টা 17 মিনিট থেকে ভোর রাত 3টি 25 মিনিট। চতুর্থ প্রহর ভোর রাত 3টি 25 মিনিট থেকে ভোর 5টা 34 মিনিট পর্যন্ত বিস্তৃত ছিল। এর মধ্যেই নিশীথকাল, রাত্রির সেই সর্বাধিক তান্ত্রিক ও শক্তিশালী মুহূর্ত, পালিত হয় রাত 12টা 42 মিনিট থেকে 12টা 52 মিনিট পর্যন্ত গভীর মন্ত্রোচ্চারণ ও অগ্নিহোমের মধ্য দিয়ে। পুরো অনুষ্ঠান জুড়ে মহাযজ্ঞের অগ্নিশিখা যেমন জ্বলেছে অটুট বিশ্বাসে, তেমনি শ্রী শ্রী মহাকালের 4 বার বস্ত্র পরিবর্তন ও অভিষেক সম্পন্ন হয়েছে অত্যন্ত বিধিনিয়ম মেনে। প্রতিটি অভিষেকের মুহূর্তে মন্দির প্রাঙ্গণ মুখরিত হয়েছে হর হর মহাদেব ধ্বনিতে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত বহু সাধু সন্ন্যাসী, সাধক সাধিকা এবং অসংখ্য ভক্তের সমাগমে পূর্ণ হয়ে ওঠে মন্দির চত্বর। রাতভর ভক্তি, জপ, আরাধনা ও অর্ঘ্য নিবেদনের মধ্য দিয়ে এক অলৌকিক আধ্যাত্মিক পরিবেশের সৃষ্টি হয়। অনুষ্ঠান চলাকালীন বিশেষভাবে উপস্থিত ছিলেন আদ্যাপীঠ মন্দিরের সম্পাদক শ্রী শ্রী ব্রহ্মচারী মুরাল ভাই মহাশয়, যার অংশগ্রহণ এই আয়োজনকে আরও তাৎপর্যমণ্ডিত করে তোলে। সমগ্র আয়োজনের নেতৃত্বে ছিলেন শ্রী শ্রী শান্তনু মহারাজ, যার নির্দেশনায় এই মহাযজ্ঞ পরিণত হয় এক ঐশ্বরিক সাধনায়। দক্ষিণেশ্বর আদ্যাপীঠ থেকে আবির মজুমদারের রিপোর্ট। মহাশিবরাত্রিতে শিবযজ্ঞ হয় আমাদের 14 লাগা থেকে 14 ছাড়া পর্যন্ত এই যজ্ঞটা চলবে। আগামীকাল 5:30 পর্যন্ত চলবে। কেউ যদি আমার সামনে আদ্যস্তব পাঠ করে আমি বিশেষ সন্তুষ্ট। এই আদ্যস্তব ব্রহ্মাজি নারদকে দিয়েছিলেন। নারদ যখন জিজ্ঞাসা করেছিলেন 99 years দিস হোল প্রপার্টি টার্মিনেবল উইদাউট প্রায়র নোটিস, তো খুব অল্প আয়ু, তাড়াতাড়ি ভগবান লাভের কি আছে? তখন এই আদ্যামা বলেছিলেন আমার স্তব যে পরে রোজ, আমি এই জন্যই তাকে দর্শন দিয়ে যাই। এই জন্য ঈশ্বর লাভ হইতে মানব জীবনের উদ্দেশ্য। তাই এই বিধান দিয়ে গেলেন আদ্যামা তার সন্তানদের জন্য। শুধু মাছ স্তব, আর খাবার সময় বলবে মা তুমি খাও, আর নিবেদিত দ্রব্য হলে তার মধ্যে কোনো আর আসক্তি থাকে না। Other the kind of wearing clothes, ornaments, mother wear this ma kham, ma follow equally Adamar. ঝাড়গ্রাম থেকে বেলপাহাড়ি বাস ধরবো, ঠিক তখন হিমঝুরি বাতাস লাগলো গায়ে। স্টেশনের শালের ছায়ায় ঠেস দিয়ে দাঁড়িয়েছিলাম একা। একগাল বোক মুখে হোটেলের কাজের ফাঁকে লেখায় ব্রতী সাম্প্রতিক পত্রিকার সম্পাদক অশোক মহান্তি যেচে এসে আলাপ করলেন। শান্তিনিকেতন হোটেল কাম রেস্টুরেন্ট, ভেতরে গিয়ে বসলাম, চা চপের অর্ডার দিলাম। আমার সাথে পরিচয় হতেই বৃষ্টি নামলো ঝমঝমিয়ে, যেন মরুভূমির বুকে প্রথম বৃষ্টি হলো অঝোর ধারায়। আমি ছিলাম গায়িকা, শিক্ষিকা, লেখালেখি তো ছিলই, হয়ে গেলাম কবি চিন্ময়ী। একদিন সন্ধ্যা ভৌমিক এলো আমার কোয়ার্টারে, সারা রাত হলো গল্প, জানালো সে সমীরণকে ভালোবাসে। সেদিন থেকে সে হয়ে গেল আমার বউ। সমীরণ আমার ভাই ফোঁটা দেওয়া ভাই, তাই অধিকার বেশি ওর উপর, যদিও সে স্বাদ পূর্ণ হয়নি আমাদের কারণে। জীবনের পথে সেসব গল্প অপ্রাসঙ্গিক গল্প হয়ে রয়ে গেল।
শুধু ধুধু মরুভূমি, দুর্যোগ যেন দেশব্যাপী, তবু আছি, ছিলাম, মিষ্টি মুখ হাসি এবং সবাইকে ভালোবাসি। আমার নদিয়ায় আদি বাড়ি, অচিন পাখিসম দিদির সাথে থাকি। অনেকেই অস্থির, হিম চোখের দূর থেকে কেঁপেছে বাতাস। এভাবেই কেটেছে আমার 7-এর দশক। তারপর বহুকাল চুপচাপ। 8-এর দশকে ঘর সংসার, সন্তান পালন, 05-এ দ্বিতীয় কাব্যগ্রন্থ অন্য স্বর্গের খোঁজে প্রকাশের পরে খুলে গেল দ্বার, এলাম মানুষের দরবারে। চিরন্তন চিন্ময়ী একটি বিশিষ্ট জীবনী। এটি শুধু একটি নাম নয়, এটি এক আলোর দিশা। এই গল্প একজন অসাধারণ নারীর, যিনি সাহিত্য, সঙ্গীত এবং সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে আমাদের জীবনকে গভীরভাবে স্পর্শ করেছেন। শ্রীমতী চিন্ময়ী বিশ্বাস একজন প্রখ্যাত লেখিকা। তার উপন্যাস, ছোটগল্প এবং প্রবন্ধ বহু ভাষায় অনুদিত হয়েছে, অর্জন করেছে অসংখ্য সম্মান ও পুরস্কার। তার কলমে উঠে এসেছে জীবনের বাস্তবতা, স্বপ্ন এবং মানবতার গভীর অনুরণন। কিন্তু তিনি শুধু লেখিকা নন, তিনি একজন প্রতিভাবান সঙ্গীত শিল্পীও। তার কণ্ঠস্বরকে বলা হয় আকাশের মতো বিস্তৃত, আত্মার স্পর্শকারী। আন্তর্জাতিক মঞ্চে তিনি তার সুরের জাদু ছড়িয়েছেন, বিভিন্ন বয়স ও সংস্কৃতির মানুষের হৃদয়ে বুনেছেন এক অদৃশ্য বন্ধন। একজন সামাজিক কর্মী হিসেবে চিন্ময়ী ন্যায় বিচার, সমতা এবং মানবাধিকারের জন্য নিরলস সংগ্রাম করেছেন। তিনি নিপীড়িত মানুষের কণ্ঠস্বর হয়ে উঠেছেন। তিনি বিশ্বাস করেন প্রত্যেক মানুষেরই প্রাপ্য একটি ন্যায্য সুযোগ। প্রান্তিক মানুষের অধিকারের প্রশ্নে তিনি দৃঢ় আপসহীন। চিন্ময়ী বিশ্বাসের জীবন অসাধারণ অর্জন ও অবিচল প্রতিশ্রুতির এক অনুপ্রেরণামূলক যাত্রা। তিনি একজন সত্যিকারের আইকন। তিনি আমাদের শেখান শিল্প ও সক্রিয়তা একই মুদ্রার দুটি দিক, একসঙ্গে তারা বদলে দিতে পারে পৃথিবীকে। চিন্ময়ীর গল্প শুধু তার নিজের নয়, এটি আমাদের সকলের সম্ভাবনার গল্প। এটি আমাদের মনে করিয়ে দেয় আমরা পারি পরিবর্তন আনতে, এবং একসাথে আমরা গড়ে তুলতে পারি আরো ন্যায়সঙ্গত, আরো সুন্দর এক বিশ্ব। চিরন্তন চিন্ময়ী এক অনুপ্রেরণার নাম। বেলগাছিয়া থেকে আবির মজুমদারের প্রতিবেদন। নমস্কার, আমি চিন্ময়ী বিশ্বাস, আন্তর্জাতিক জলঙ্গি পত্রিকার সম্পাদিকা। এছাড়া সহযোদ্ধা মঞ্চ ঋষের মিত্রের পত্রিকার তারও সম্পাদক। আরও একটি পত্রিকার আমি সভাপতি, সেটি নদিয়ারই সমন্বয় বলে একটি পত্রিকা। আমি বহু বছর থেকে আন্তর্জাতিক বইমেলাতে আমার দাদা সমীরণ মজুমদারের পত্রিকার বসেছি অফিসের স্টলে। তো সেই দিক থেকেও আমার একটা বিশাল পরিচিতির জগৎ তৈরি হয়ে যায়, এবং সেখান থেকে আমার অশোক রায়চৌধুরী এবং আপনার অমল কর, এই দুজনে মিলে আমাকে ওই বইমেলার প্লট থেকেই আমাকে একটি নিয়ে আসে কবিতার আসরে বাংলা একাডেমিতে। আমার জলঙ্গি সাহিত্য পত্রিকাটা যখন আমি করি, তো প্রথম আমাকে কৃষ্ণনগরের কবি বন্ধুরাই উৎসাহ দিয়েছিলেন, এবং তখনই আমি সেটা সম্পন্ন করতে পেরেছিলাম। কিন্তু আমার এই পত্রিকা করার জন্য আমার অন্যান্য কবিরা, আমার মানে কি বলবো, খুব প্রিয় কবি সাহিত্যিক, তার মধ্যে আছে অশোক রায়চৌধুরী, তার ভিতরে আছেন ঝোড়ো হাওয়া পত্রিকার সম্পাদক অমল কর,
জলঙ্গি পত্রিকা শুধু আমাদের এই লেখালেখি বড়দের মানে বিশিষ্ট লেখকদের নয়, সাধারণ লেখকদের জন্য আমার প্ল্যাটফর্ম রয়েছে। যেমন ধরুন স্কুলের ছাত্রছাত্রী, কলেজের ছেলেরা তারা লেখে, কিন্তু তারা তো একটা প্ল্যাটফর্ম পায় না যেখানে কবিতাটা ছাপা হবে। ছাপার অক্ষরে কবিতা দেখা, সে তার আনন্দ একটা আলাদা। জলঙ্গি পত্রিকা আজকে 2007 থেকে 2026 পুরো 20 বছরে পদার্পণ করি, এবং নদিয়া কৃষ্ণ নগর থেকেই আমার জলঙ্গি পত্রিকাটার উৎপত্তি। তো জলঙ্গি চৈতন্যদেবকে নিয়ে লিখবে না হবে? 500 বছরের চৈতন্যদেবের যেবার 500 বছর উত্তীর্ণ হলো, সেই সময় আমি এত মোটা পত্রিকা করেছি, জলঙ্গি পত্রিকা। তারপরে করেছি ডিএল রায়কে নিয়ে, দ্বিজেন্দ্রলাল রায়ের গান, কবিতা, তার নাটক, তাকে তুলে ধরেছি গল্প প্রবন্ধের মাধ্যমে, কবিতার মাধ্যমে। আমি চিন্ময়ী বিশ্বাস, জলঙ্গি পত্রিকার সম্পাদিকা। আর এই বই থেকে একটা কবিতা আমি পাঠ করে শোনাচ্ছি। কবিতার নাম বিশ্বাস্ত। এত মুগ্ধতা শরীরের জলে, তবু চাঁদ ফেলে না ছায়া। ধার দেনা গন্ধ নিয়ে নিশিত অবসর যাপন, বেদনার এসরাজ বাজে শব্দে ও নিঃশব্দে, তবু কেউ পিঠে হাত রাখে ঈশ্বরের মতো। সে ঈশ্বর নয়, দাবি উঠেছে কলকাতার সল্টলেকে উত্তর পূর্ব ভারতের বিশিষ্ট সমাজ সংস্কারক, ক্ষত্রিয় রাজবংশী জাতির জনক রায় সাহেব ঠাকুর পঞ্চানন বর্মার পূর্ণাবয়ব ব্রোঞ্জ মূর্তি স্থাপনের অনুমতি অবিলম্বে প্রদান করতে হবে। এই দাবি প্রথম উত্থাপন করে দি কুচবিহার ক্ষত্রিয় সোসাইটি। সংগঠনের পক্ষ থেকে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নিকট 2 দফায় আবেদন জানানো হলেও এখনও পর্যন্ত মেলেনি কোনো সবুজ সংকেত। সংগঠনের স্পষ্ট বক্তব্য, সল্টলেকের চিহ্নিত আইল্যান্ডে মূর্তি স্থাপনের অনুমতি দিতে হবে এবং সম্পূর্ণ ব্যয় বহন করবে সোসাইটির নিজস্ব তহবিল। এই দাবিকে সামনে রেখে 28শে ফেব্রুয়ারি 2026 কলকাতা প্রেস ক্লাবে অনুষ্ঠিত হয় এক সাংবাদিক বৈঠক। আমাদের মূল উদ্দেশ্য হলো যে আমরা কুচবিহারবাসী উত্তরবঙ্গে বিভিন্ন স্থানে পঞ্চানন বর্মার আদর্শ অনুসরণ করে তার জন্মদিবস, তার কীর্তিকলাপ নিয়ে আলোচনা হয় এবং অনেক কবিতা উৎসবও হয়, উপনয়ন গ্রহণ করে। আজকে কলকাতা প্রেস ক্লাবে আমরা একটি সাংবাদিক বৈঠক করছি। ঠাকুর পঞ্চানন বর্মা উত্তর পূর্ব ভারতের একজন বিশিষ্ট সমাজ সংস্কারক এবং সেই সঙ্গে ইছাপুরের বাদামতলা অঞ্চল আজ ভক্তি আর সুরের মাধুর্যে মুখরিত। 3রা মার্চ 2024 আন্তরিক সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে দোল পূর্ণিমা ও বসন্ত উৎসব উপলক্ষে আয়োজিত হল এক সুমধুর কীর্তন অনুষ্ঠান। সোসাইটির কর্ণধারদের আন্তরিক প্রচেষ্টায় বিশেষভাবে মহিলা দলের ব্যবস্থাপনায় সম্পন্ন হয় এই আয়োজন। বিভিন্ন স্থান থেকে আগত কীর্তনশিল্পীরা শ্রী শ্রী রাধাকৃষ্ণের উদ্দেশ্যে ভক্তিমূলক কীর্তন পরিবেশন করে উপস্থিত সকলকে ভক্তির সাগরে ভাসিয়ে দেন। এই পূর্ণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোসাইটির সভাপতি ধীরেন্দ্র দেবনাথ, সম্পাদক শুভেন্দু ব্যানার্জি এবং কোষাধ্যক্ষ সৌমেন্দু চক্রবর্তী। তাঁদের উপস্থিতি ও সহযোগিতায় অনুষ্ঠানটি পায় এক বিশেষ মাত্রা। অনুষ্ঠান শেষে সকলের মধ্যে ঘুগনি, মিষ্টি ও চা বিতরণ করা হয়। ইছাপুর বাদামতলা থেকে আবির মজুমদার এর রিপোর্ট। আজকে আমরা সবাই আন্তরিক অধিবাসীবৃন্দ সব যুক্ত হয়েছে এক জায়গায়। এই যে অনুষ্ঠানটা একটা দোল উৎসবের আমরা অনুষ্ঠানটা করে সবার শুভ কামনা, আর এখানে অনেক আমাদের অসুস্থ ব্যক্তিরা আছে, তাদের সুস্থ কামনা করে আমরা এই দোল উৎসবের পুজোটা আয়োজন করেছি। তার সাথে আমরা একটা ছোটো খাটো
নাম কীর্তন আয়োজন করে। হ্যাঁ, আর এখানে যে মেন যে মূল যে আয়োজক যে সে রাজু চক্রবর্তী ওরফে সৌমেন্দু চক্রবর্তী অ্যান্ড তার ফ্যামিলি। আন্তরিক, আমাদের এই পাড়াটা হচ্ছে আন্তরিক আন্তরিক শোভাযাত্রা শোভাযাত্রা আকাশটার রক্তে ভেজা ফুলের ফুলগুলো একে একে প্রস্ফুটিত হচ্ছে। শ্রমিক হিসাবে ক্ষতবিক্ষত মুখ থেকে উঠছে তাদের গভীর প্রত্যাশিত আন্দোলন প্রকাশিত কবিতাকে সাফল্য মণ্ডিত হওয়ার দেখা প্রতিবাদ করছে। রাত্রে নিবিড় অন্ধকারে ধ্বংস করে দিয়ে কালো লজ্জার বন্ধনকে ভেঙে দিয়ে প্রাচীনত্বের প্রতি জীর্ণ শীর্ণ সমাজ ব্যবস্থাকে নিয়ে দিয়ে জেগে উঠছে নতুন উজ্জ্বল এক প্রভাবের ফলে। ইরানার সামনে যা ঘোষণা করছে উজ্জ্বল এক নতুন যুগের সূচনা, এক পুরনো বেদান্ত বিপ্লবের অবসান। ঘোষণা করছে নতুন ও পুরাতনের সংবিধানের শশাঙ্ককে চিত্রপ্রকৃতি। ঘোষণা করছে এক যুগ থেকে অন্য যুগের উত্তরণ। শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে পড়ুক ঝরে তোমারি সুরটি আমার মুখের পরে বুকের পরে। কিশোর বয়স থেকেই শব্দের সঙ্গে যার বন্ধুত্ব, কবিতা আর গল্প যার নিত্যসঙ্গী, সেই তরুণ গল্পকার হিন্দল মিত্র। শোভাবাজার এলাকার এক মধ্যবিত্ত বাঙালি পরিবারের জন্ম তার। সাহিত্য চর্চার দীর্ঘ পথ পেরিয়ে তার প্রকাশিত গল্পগ্রন্থ এখন পাঠকের হাতে। এর মধ্যেই প্রকাশিত হয়েছে তার কবিতা সংকলন। হিন্দল মিত্রের গল্প পড়তে শুরু করলেই চোখে পড়ে তার চরিত্রদের শ্রেণী অবস্থান, নিম্নবিত্ত মানুষের জীবন সংগ্রাম, মনের জটিল রহস্য আর বাস্তবতার গভীর অনুরণন। মানুষের মনের রহস্য আজও সম্পূর্ণ উন্মোচিত নয়। সেই অজানা অন্ধকারে তিনি খুঁজে নেন গল্পের আলো। তার একাধিক গল্পে অনুভব করা যায় ম্যাজিক রিয়ালিজমের ছোঁয়া। লোক গল্পে এক অফিস কর্মী দুর্নীতির ভয়ে জানালা দিয়ে উড়িয়ে দেয় কালো টাকার বৃষ্টি, আর নিন্দুক সুব্রতী পরবর্তীতে অভাবের তাড়নায় সেই টাকার পেছনে ছুটে যায়। বাস্তব আর অবাস্তবের সূক্ষ্ম মিশ্রণে গল্পটি হয়ে ওঠে চিত্তাকর্ষক। জয় গল্পে মনোজের মানসিক ভয় আরেক স্বপ্নের ঝড়, যেখানে নৌকার হাল ধরে সে ফিরে পায় সাহস। বাস্তবের ভয় কাটিয়ে উঠে আসে আত্মবিশ্বাসের নতুন ভোর। কথা গল্পে জেলে সরসের মৃত্যু নাকি ফিরে আসা? প্রশ্ন জাগে, সত্যি কি মৃত্যু শেষ কথা? এখানেও ম্যাজিক রিয়ালিজমের কোমল স্পর্শ। রক্ত গল্পে মানবিকতার গভীর সুর, দূরত্বে থাকা পরিবারের ভেতরেই হেয়ার রক্তের প্রয়োজন হয়ে ওঠে সম্পর্কের নতুন সংবাদ। আর নলখাদক গল্পে রক্তিম ও তনুশ্রীর প্রেম সমাজের নিয়ম ভেঙে প্রমাণ করে ভালোবাসা দেহ নয়, মনের বন্ধন। পঙ্গুত্ব নয়, জীবনের অস্তিত্বই শেষ কথা। মুক্তির গল্পে হিন্দু মুসলিম দুই পরিবারের সম্পর্কের টানাপোড়েন তুলে ধরে লেখক সামাজিক সম্প্রীতির কথা। ম্যাজিক রিয়ালিজম, যার সূচনা 1925 সালে জার্মান চিত্রকলায়, 1940-এর দশকে সাহিত্যে প্রবেশ আর বিশ্বজোড়া স্বীকৃতি পায় 1967 সালে গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কুইজের নোবেলজয়ী উপন্যাস 100 Years of Solitude। সেই ধারারই এক স্বতন্ত্র বাংলা প্রকাশ হিন্দল মিত্রের কলম। বৈচিত্র্যময় চরিত্র বিশ্লেষণ, সূক্ষ্ম বর্ণনা কৌশল আর মানবিক অনুভবের গভীরতায় হিন্দল মিত্র নিজেকে প্রমাণ করেছেন এক দক্ষ গল্পকার হিসেবে। এ শুধু গল্পগ্রন্থ নয়, এ বাস্তব ও ম্যাজিকের সেতুবন্ধন, মানবমনের অন্বেষণ আর ভালোবাসার অনিঃশেষ জয়গান। আমার নাম হিন্দল মিত্র, আমি ক্যালকাটা ইউনিভার্সিটির অধস্তলার ক্যারিকাল স্টাফ। এই পেশে আমি প্রায় 25 বছর ধরে আছি। এই কথাগুলো বলতে গেলে আমাদের পেছনে ফিরে যেতে হয়।
18 বছর বয়সে আমি আমার বাবা মারা যাওয়ার পরে প্রথম চাকরিটা পাই। সেই সময় থেকেই আমার লেখালেখির এই চেতনা বইটি যে দেখতে পাচ্ছে, এই বইটি যে দেখতে এটা আমার প্রথম প্রকাশ পায় তার চাকরি করতে করতেই। এটা 18 বছর বয়সে বইটা প্রকাশিত। পরবর্তী বই দিশারি 24 বছর বয়সে প্রকাশিত। তারপরে 2016-তে মানে আমার বয়সটা তখন কত মনে পড়ছে, যাই হোক, আমার রাত শেষে আরও প্রথম উপন্যাস প্রকাশিত। আবার শেষ থেকে শুরু করে আমার প্রথম ছোট গল্প সংকলন প্রকাশিত, তারপরে বই প্রকাশিত, তারপর টান, আমি মূলত গল্প লিখি, ছোট কবিতাটা লিখি, তার পাশাপাশি উপন্যাস একটাই আছে সমাজতত্ত্বমূলক। মানে আমি গরিব খেটে খাওয়া মানুষের জীবন নিয়ে নিই। আমি গল্পটা যখন শুরু করি তখন দেখা যায় একটা মানুষের খেটে খাওয়া মানে ধীরে ধীরে নিম্নগামী হচ্ছে অর্থনৈতিক সংকটের মধ্যে দিয়ে। তারপরে একটা মোচড় আছে আমার গল্পের, এক ঝটকার তাকে আশার দেখি এরকম ভাবে লিখি। অনিমেষ হাসপাতালে বিছানায় শায়িত, মাথার বালিতে গভীর ক্ষত, এটা আলোর যাত্রী গল্প থেকে নেই। ডাক্তার জবাব দিয়ে দিয়েছেন, তপতি আমিন ও অনিমেষের অন্যান্য সহকর্মীরা বাড়ির ঘরের সামনে দাঁড়িয়ে সকলের প্রতি অনিমেষের কতদিন কথা, আমি চলে যাচ্ছি, এখন দেশের ভবিষ্যৎ তোমাদের হাতে, দেখো যেন কোনো লোক না খেয়ে না মরে, ধর্ম জাতপাতের বিভেদ এ দেশ থেকে মুছে ফেলতেই হবে, তোমার আমার কাছে প্যাকেজিং এর ভবিষ্যৎ, উদ্ভাবনে কিভূত অনুপ্রেরণা শীর্ষক জাতীয় সম্মেলনটি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ প্যাকেজিং দ্বারা সফলভাবে আয়োজন করা হয়েছিল 26 ও 27 ফেব্রুয়ারি কলকাতার আইটিসি সোনারে। 2 দিনের এই সম্মেলনে শিল্প, শিক্ষা, গবেষণা, নীতি নির্ধারণী সংস্থা, স্টার্ট আপ, স্পন্সর এবং শিক্ষার্থীদের 300 জন প্রতিনিধি অংশগ্রহণ করেছিলেন। পুনর্ব্যবহারযোগ্য প্রযুক্তি এবং টেকসই প্যাকেজিং অনুশীলনের উপর প্যানেল আলোচনা ছিল। একটি বৃত্তাকার, সম্মতিশীল এবং দায়িত্বশীল প্যাকেজিং ইকোসিস্টেম তৈরির দিকে অর্থপূর্ণ জ্ঞান বিনিময়কে আরও তুলে ধরে। It is of course aimed at the future of packaging. We have a lot of speakers, almost 40 speakers in 2 days. See, today we are talking about the future of packaging, that innovation and integration, correct? How the innovation can come with integration with the different packaging materials, techniques and systems. And tomorrow the theme is on the circular economy, plastic waste management regulation and sustainable packaging. And this national conference on future of packaging is an important step to join hands with the stakeholders and find out how we can do better and what direction India's packaging technology, education, consultancy, R&D should take.